সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে একনায়কতন্ত্রের গুণ এবং ত্রুটিসমূহ। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসটিতে আমি একনায়কতন্ত্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। তোমরা যারা এই ক্লাসটি দেখতে পারোনি বা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীতমুখী শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা। গণতন্ত্র যেমন জনগণের সরকার ব্যবস্থা, আর একনায়কতন্ত্র হচ্ছে একজন ব্যক্তির সরকার ব্যবস্থা, যেখানে সকল ক্ষমতা একজন মাত্র ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। তো আমাদের সেই ক্ষেত্রে মনে হয় যে একনায়কতন্ত্রের বোধহয় তেমন কোনো গুণ নেই, কিন্তু প্রত্যেকটি সরকার ব্যবস্থারই কিছু গুণ এবং কিছু দোষ বা ত্রুটি রয়েছে। ঠিক সেভাবে একনায়কতন্ত্রেরও কিছু গুণ এবং দোষ বা ত্রুটি রয়েছে। আমরা প্রথমে একনায়কতন্ত্রের গুণগুলো আলোচনা করব। যেমন প্রথমেই রয়েছে দ্রুত নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠা। একনায়কতন্ত্রে দ্রুত নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠা হয়। সাধারণত যেসব সমাজ বা রাষ্ট্রে নানা ধরনের অব্যবস্থাপনা, বিশৃঙ্খলার শিকার, একনায়ক সেখানে তার সীমাহীন শক্তি দিয়ে দ্রুত নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠা করতে পারে। যার জন্য দেখা যায় তৃতীয় বিশ্বের, বিশেষ করে আমাদের এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এই সমস্ত দেশে যেখানে বিশৃঙ্খলা, অরাজকতা অবস্থা বিরাজ করে, সেখানে সাধারণত সামরিক বাহিনী এই সুযোগে ক্ষমতা দখল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এবং প্রকৃতপক্ষে তারা দ্রুত নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠা করতেও সমর্থ হয়। তারপর রয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নতি। একনায়কতন্ত্র অর্থনৈতিক এবং সামাজিক পরিকল্পনা বাস্তবায়ন করে রাষ্ট্রকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হয়। এর কারণ হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী একনায়কের কাজ বা পরিকল্পনায় কেউ বাধা দিতে পারে না বলেই এই কাজটি করা তার পক্ষে সম্ভব হয়। সে যে কোনো প্রকার উন্নয়ন পরিকল্পনা নিজে প্রণয়ন করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, এবং তার এই পরিকল্পনায় কেউ বাধা দিতে পারে না। এবং যার জন্য দেখা যায় একনায়কের দেশে যদি একনায়কের সদিচ্ছা থাকে তাহলে দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটে। তারপর রয়েছে জাতীয় সংহতি প্রতিষ্ঠা। যে জাতি রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে একমত নয় এবং বিভিন্ন উপদলে বিভক্ত, সম্প্রদায়ে সম্প্রদায়ে পরস্পর হানাহানিতে লিপ্ত, রাষ্ট্রীয় সংহতির নিদারুণ অভাব, সেখানে একনায়ক জাতীয় সংহতি ও প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। যার জন্য আমরা যে এর পূর্বের ক্লাসে বলেছি যে এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে সামরিক বাহিনী সাধারণত ক্ষমতা দখল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, কারণ তারা এই সমস্ত অরাজকতাপূর্ণ অবস্থা, বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা, এই সুযোগে তারা ক্ষমতা দখল করে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। এবং প্রকৃতপক্ষে অনেক দেশে এই একনায়ক ক্ষমতা দখল করে জাতীয় সংহতিও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তারপর রয়েছে অর্থের অপচয় হয় না। একনায়কতন্ত্রের যে সংগঠন, এটা হয় অত্যন্ত সহজ সরল প্রকৃতির এবং সরকারের স্থায়িত্ব বেশি দিন থাকে বিধায় অর্থের অপচয় কম হয়। আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রে এক নির্দিষ্ট মেয়াদ অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে কোনো কোনো দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, কিন্তু একনায়কতন্ত্রে সাধারণত এরকম কোনো নির্বাচনের ব্যবস্থা থাকে না। একনায়ক নিজেই দীর্ঘদিন ক্ষমতায় থাকে, এই জন্য সেখানে অর্থের অপচয় কম হয়। একনায়কতন্ত্রের যেসব গুণ রয়েছে এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ গুণ যে অর্থের অপচয় কম হয়। তারপর রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। একনায়কতন্ত্রের সরকার হয় স্থায়ী, আর আমরা জানি গণতন্ত্রের সরকার হয় ক্ষণস্থায়ী বা ক্ষণভঙ্গুর, কারণ জনগণের আস্থা হারালে ক্ষমতা থেকে চলে যেতে হয়। কিন্তু একনায়কতন্ত্রের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে না। এর ফলে সরকার কি হয়, দীর্ঘস্থায়ী হয়, এবং দীর্ঘস্থায়ী হয় বিধায় এই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং তা বাস্তবায়ন করতে পারে, এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ সে পেরিয়ে যেতে সক্ষম হয় এবং তার কাজের ক্ষেত্রে কেউ বাধা দিতে পারেও না। তারপর রয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। আমরা জানি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, এবং যার জন্য
জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হচ্ছে গণতান্ত্রিক সরকার, কিন্তু সেক্ষেত্রে আবার একনায়কতান্ত্রিক সরকার জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষম, কারণ তিনি তো সকল ক্ষমতা তার হাতে ন্যস্ত থাকে। এরপরে জরুরি পরিস্থিতি মোকাবেলায় একনায়কতন্ত্রের সফল ভূমিকা পালন করতে পারে, কারণ তিনি যে কোনো সময়ে দ্রুত বা জরুরি সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ একনায়কতন্ত্রের গুণাবলী আলোচনা করলাম। এখন আমরা দেখব যে একনায়কতন্ত্রের দোষ বা ত্রুটিগুলো কি। নিশ্চয়ই একনায়কতন্ত্রের বেশ কিছু ত্রুটি রয়েছে বা দোষ রয়েছে। যেমন প্রথমে আছে গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার। একনায়কতন্ত্রের গণতান্ত্রিক যে মূল্যবোধ রয়েছে এগুলোকে স্বীকার করা হয় না, কারণ আমরা আগেই জানি যে একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীতমুখী সরকার ব্যবস্থা, এবং একনায়ক জনগণের সম্মতির কোনো তোয়াক্কা করেন না, এবং একনায়কের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়। এখানে সহনশীলতার কোনো স্থান নেই। অর্থাৎ আমরা যেমন গণতন্ত্রের সহনশীলতা দেখেছি, কিন্তু একনায়কতন্ত্রের সহনশীলতা বলতে কিছু থাকে না। একনায়ক তার বিরুদ্ধচারণকে কোনোভাবেই সহ্য করেন না, বা পরমত সহিষ্ণুতার কারণে বা মধ্য দিয়ে তিনি এটাকে গ্রহণও করেন না। তারপর রয়েছে দায়িত্বশীলতার অভাব। একনায়কতন্ত্রের সমস্ত ক্ষমতা নেতা বা দলের মধ্যে কেন্দ্রীভূত হয়, এবং এর ফলে কি হয়, জনগণের মধ্যে যে দায়িত্বশীলতা এটা জন্ম নেয় না। কারণ কি? কারণ জনগণ বা যে সুনাগরিক যে অপরিহার্য গুণাবলীগুলো রয়েছে, এটা সাধারণত একজন নাগরিক যখন তার দায়িত্ব পালন করতে পারে, তার অধিকার ভোগ করতে পারে, এর ফলে তার মধ্যে দায়িত্বশীলতা জন্ম নেয়। আর একনায়কতন্ত্রে সকল ক্ষমতা একনায়কের হাতে ন্যস্ত থাকে বিধায়, এবং জনগণকে কোনো প্রকার অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় না, এর কারণে জনগণের মধ্যে কোনো প্রকার দায়িত্বশীলতার জন্ম নেয় না, এবং জনগণ দায়িত্বহীন হয়, যেমন দায়িত্বহীন হয় একনায়ক। তারপর রয়েছে প্রগতি বিরোধী। একনায়কতন্ত্র প্রগতি বিরোধী। একনায়কতন্ত্রে ভিন্ন মত, ভিন্ন আদর্শকে কঠোর হস্তে দমন করা হয়। নতুন বা প্রগতিশীল আদর্শকে একনায়কতন্ত্র সাধারণত সন্দেহের চোখে দেখে। এই জন্য একনায়কতান্ত্রিক রাষ্ট্রে কোনো প্রকার মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা, মুক্ত মতামতকে কোনো স্থান দেওয়া হয় না, যার জন্য নতুন চিন্তা চেতনা, নতুন ধারণা সেখানে বিকশিত হয় না, প্রস্ফুটিত হয় না। সুতরাং সেখানে প্রগতি বিরোধী বলা যায় একনায়কতন্ত্রকে। তারপর রয়েছে বিপ্লবের সম্ভাবনা। আমরা জানি গণতন্ত্রের গুণের মধ্যে আমরা পড়েছি বিপ্লবের সম্ভাবনা হ্রাস পায়, কারণ সেখানে জনগণের পছন্দ না হলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু একনায়কতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে যে একনায়কতন্ত্রে একনায়ককে অপসারণ করার মতো জনগণের হাতে বিকল্প কোনো পথ থাকে না। যেমন গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, আর একটি পছন্দের সরকার ক্ষমতা অধিষ্ঠিত করা যায়, কিন্তু একনায়ককে ক্ষমতা থেকে স্থানান্তরিত করতে গেলে বা ক্ষমতা থেকে তাকে সরাতে গেলে অবশ্যই জনগণকে বিকল্প পথ খুঁজতে হয়, আর সেই বিকল্প পথটি হচ্ছে বিপ্লব বা বিদ্রোহ। পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে সমস্ত একনায়ক ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছেন জনগণের বিপ্লবের কারণে, সেখানে কিন্তু জনগণ নির্বাচনের মাধ্যমে একনায়ককে ক্ষমতা থেকে বিদায় করতে পারেনি। তারা বিদ্রোহ বা বিপ্লবের মাধ্যমে একনায়ককে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পেরেছে। তারপর রয়েছে দুর্নীতির প্রসার। একনায়কতন্ত্র সীমাহীন দুর্নীতির জন্ম দেয়। কারো নিকট জবাবদিহি করতে হয় না বিধায় একনায়কতন্ত্র দুর্নীতির আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যায়। যেমন লর্ড অ্যাক্টন বলেছেন যে সাধারণত ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, এবং সীমাহীন ক্ষমতা মানুষকে সীমাহীন দুর্নীতিগ্রস্ত করে। এ সম্বন্ধে অধ্যাপক লাস্কি কথাটি আরও বেশি প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, ক্ষমতার এমনই অভ্যাস যে এমনকি মহান ব্যক্তিদেরকেও তা কলুষিত করে। অর্থাৎ যখনই কারো হাতে অধিক ক্ষমতা দেওয়া হবে, তখন সে অধিক ক্ষমতার কারণে সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, সে দুর্নীতি পরায়ণ হয়ে পড়বে। এই জন্য গণতান্ত্রিক সরকার কেন দুর্নীতি পরায়ণ হয় না? কারণ তাকে বিভিন্ন কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হয়, আর একনায়ককে তো কোনো প্রকার জবাবদিহি করতে হয় না, যার জন্য সে দুর্নীতি পরায়ণ হয়ে পড়ে। তারপরে রয়েছে স্বৈরতন্ত্রের নামান্তর। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের স্বৈরতান্ত্রিক শাসন, এবং একনায়কতান্ত্রিকগণ সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তারা খেয়াল খুশি মতো শাসন ক্ষমতা পরিচালনা করে থাকেন। এই জন্যই আমরা
একনায়কতন্ত্রী যাকে বলে চিনি সে স্বৈরাচারী হয়। যেমন আমি যদি হিটলার বা মুসলিনি বা স্পেনের ফ্রাঙ্কোর কথা বলি, এরা যেমন একনায়কতান্ত্রিক ছিলেন, এরা ঠিক সেভাবে স্বৈরতান্ত্রিকও ছিলেন। কারণ একনায়কতান্ত্রিক শাসকই কিন্তু স্বৈরাচারী, এই জন্য বলা হয় স্বৈরতন্ত্রের নামান্তর। তারপর রয়েছে সাম্য ও স্বাধীনতা বিরোধী। একনায়কতন্ত্র সাম্যকে বিশ্বাস করে না, অর্থাৎ মানুষের যে সমান, এটা একনায়কতন্ত্রে বিশ্বাস করা হয় না। স্বাধীনতার প্রতি একনায়কের শ্রদ্ধা পোষণ করে না। শাসকের পছন্দই একনায়কতন্ত্রে ব্যক্তির যোগ্যতার বিচার করার মাপকাঠি। কারণ মানুষের মধ্যে যে সাম্য, সমান সুযোগ সুবিধা, এটা একনায়কতন্ত্রে বিশ্বাস করা হয় না। আর একনায়ক যাকে পছন্দ করবে তাকেই সে সম্মানিত করবে, সে বিশেষ ক্ষেত্রে তাকে অধিষ্ঠিত করবে। তারপর রয়েছে উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদী। একনায়কতন্ত্র উগ্র বর্ণবাদ এবং উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। যেমন হিটলারের যে ইহুদি বিদ্বেষ, এটা আমরা সবাই জানে যে হিটলার কিভাবে প্রায় অসংখ্য ইহুদিকে সে হত্যা করেছে। এবং এই যে তার যে উগ্র জাতীয়তাবাদী, এটা হিটলারের এই আচরণে প্রকাশ পেয়েছে। তারপর হচ্ছে যুদ্ধ ও সাম্রাজ্যবাদী এবং আন্তর্জাতিকতা বিরোধী। একনায়কতন্ত্র যুদ্ধবাদ এবং সাম্রাজ্যবাদকে বিশ্বাস করে, এবং একনায়কতন্ত্র আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতাকে বিশ্বাস করে না। এই জন্য একনায়কতন্ত্র বিশ্ব শান্তির প্রতি হুমকি স্বরূপ। যার জন্য কিন্তু আমরা এর আগেও বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত সংঘটিত হয়েছিল হিটলার এবং মুসলিনির কারণে। এই দুইজন একনায়কতন্ত্রের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি ভয়ঙ্কর ঘটনা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তারপরে এবং সর্বশেষ রয়েছে সর্বাত্মকবাদী এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিরোধী। একনায়কতন্ত্র ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে বিসর্জন দেওয়ার কথা বলে। গণতন্ত্র যেমন বলে যে ব্যক্তির জন্য রাষ্ট্র, আর একনায়কতন্ত্র বলে রাষ্ট্রের জন্যই ব্যক্তি। এর ফলে ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয় না, এখানে ব্যক্তিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, ব্যক্তিকে কোনো মর্যাদা দেওয়া হয় না, এবং বলা হয় না যে রাষ্ট্র ব্যক্তির জন্য, এখানে বলা হয় রাষ্ট্রের জন্য ব্যক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ একনায়কতন্ত্রের গুণ এবং ত্রুটিগুলো আলোচনা করলাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।